নদীর মাঝি বলে এসো নবী, মাঠের কবি বলে এসো নবী। দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন। প্রিয় দর্শক, শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোকেম সোনালি দিনে। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে প্রাণী প্রতিপালনের জন্য সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে যে আমাদের যে চারণভূমি গরুর সেগুলি কিন্তু সংকুচিত হয়েছে, এবং যার পরিপ্রেক্ষিতে সাপ্লিমেন্টারি খাবার ব্যবহার করতে হচ্ছে আমাদের ছোট ছোট খামারিদেরকে, যার পরিপ্রেক্ষিতে খরচ বেড়ে যাচ্ছে, উৎপাদন খরচ, এবং কৃষক কিন্তু লাভ করতে পারছে না প্রাণী সম্পদ উন্নয়নের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষে প্রাণী পুষ্টি সম্প্রসারণ প্রযুক্তি প্রকল্প, তারা কিন্তু উন্নত জাতের ঘাস চাষের যে প্রযুক্তি সেগুলিকে সম্প্রসারণ করছে মাঠ পর্যায়ে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ঘাসগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এগুলি পুষ্টিমান যেমন ভালো, এই ঘাসগুলির ভেজিটেটিভ গ্রোথ অত্যন্ত ভালো। এই ঘাসগুলি কিন্তু এখন কৃষক পর্যায়ে সম্প্রসারণ করা হয়েছে। আমরা এখন বাংলাদেশের যে অঞ্চলে যাচ্ছি মনে হচ্ছে ঘাসের একটা বিপ্লব তৈরি হয়ে গেছে। মানে এত পরিমাণ ঘাস, সে ছোটো খামারি থেকে শুরু করে বড় খামারি সবাই কিন্তু এখন এই ঘাস চাষ করছে। এই ঘাসটার নাম বলা হচ্ছে নেপিয়ার পাকচং, এক জাতের ঘাস। এর পুষ্টিমান অনেক বেশি। সাধারণত আমাদের দেশের কৃষকরা গরুকে যে খড় খাইয়ে থাকে তার পুষ্টিমানের তুলনায় এর পুষ্টিমান 3 থেকে 4 গুণ বেশি, যার জন্য এতে করে গরুর যে সমস্ত সুবিধা হচ্ছে গরু পালন করতে, সেই বিস্তারিত বিষয়গুলি আমরা তুলে ধরবো আজকের প্রতিবেদনে। চলুন দেখা যাক। বাংলাদেশের টেকসই অর্থনৈতিক অগ্রগতি, দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে প্রাণী সম্পদ খাত এক অনন্য ভূমিকা পালন করেছে। প্রাণী সম্পদ খাত আজ দেশের একটি অন্যতম প্রধান উন্নয়নমুখী খাত হিসেবে প্রতিষ্ঠিত। প্রায় 15 লক্ষ প্রান্তিক খামারি তাদের দৈনন্দিন জীবন জীবিকা নির্বাহের মাধ্যমে 2 থেকে 3টি করে পশু পালন করে থাকেন। তাছাড়া মাঝারি ও বড় খামারিদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেশের শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির একটি সম্ভাবনাময় খাত হল দেশের ডেইরি খাত। পবিত্র ঈদুল আজহা তথা কুরবানি ঈদকে কেন্দ্র করে প্রায় 8 লক্ষ ক্ষুদ্র ও প্রান্তিক খামারি গবাদি পশু লালন পালন করেন। দেশের মোট জনসংখ্যার প্রায় শতকরা 20% প্রাণী সম্পদ খাতের উপর নির্ভরশীল। গবাদি পশুর সুস্থতা, দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধি এবং খামারের সার্বিক উৎপাদন খরচ কমানোর জন্য উন্নত জাতের ঘাস চাষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে দানাদার খাদ্যের উপর নির্ভরতা কমে এবং প্রাণী পুষ্টির সুষম চাহিদা পূরণ হয়। এই সার্বিক বিষয় বিবেচনায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক গৃহীত প্রাণী পুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাক্সই প্রযুক্তি হস্তান্তর শীর্ষক প্রকল্পটি চলমান রয়েছে। প্রকল্পের মূল উদ্দেশ্য খামারিদের প্রশিক্ষণ, প্রযুক্তি, প্রণোদনা ও উপকরণ সহায়তা প্রদানের মাধ্যমে পুষ্টিমান সম্পন্ন উন্নত জাতের ঘাস, বিশেষ করে পাকচং এক জাতের ঘাস চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা। ইতিমধ্যে দেশের 64 জেলার 475 উপজেলায় উন্নত জাতের ঘাস চাষ প্রযুক্তি সম্প্রসারণ করা হয়েছে। মেহেরপুর সদর উপজেলার হাসানুজ্জামান পেশায় কৃষক এবং গবাদি প্রাণী পালনকারী একজন খামারি। তার দিনের শুরুটা হয় নিজ জমির ঘাস কাটা এবং ভ্যানে করে খামারে আনা। তারপরে ছাগলের ঘরের দরজা খুলে দিলে ছাগলগুলো মহা আনন্দে সবুজ সতেজ ঘাস খেয়ে থাকে। এরপরে অবশিষ্ট ঘাস ইলেকট্রিক চপার মেশিনে কেটে গরুর খাবারের জন্য দেওয়া হয়। আমার 11টি ফ্যাটেনিং গরু আছে, ষাঁড় গরু, 2টি গাভী গরু আছে। আমি যখন শুরুতে খামার করেছিলাম, খাবার ব্যবস্থাপনায় আমার অনেক সমস্যা সৃষ্টি হচ্ছিল। তো হঠাৎ করে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে প্রাণী পুষ্টি প্রকল্পর একটি ট্রেনিংয়ের আওতায় আমাকে নিয়ে আসা হয়। তারপর আমি সেখান থেকে কিছু কাটিং নিয়ে আসি ঘাসের, নেপিয়ার পাকচং। তারপর সেগুলো আমি আমার নিজস্ব জমিতে রোপণ করার পরে
আস্তে আস্তে করে দেখতে পেলাম যে গরুতে খাবার কস্টিংটা আমার 60% কমে এসেছে। প্রাণী পুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাক্সই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের মাধ্যমে ঘাস চাষের জন্য বাড়ির আঙিনা, বাগান, সড়কের পাশের রাস্তা, রেল সড়কের পাশের পতিত জমি এবং নদী খালের পাড় নির্বাচনে খামারিদের উদ্বুদ্ধ করা হয়েছে। বর্তমানে দেশের প্রতিটি অঞ্চলেই চোখে পড়বে ঘাসের সবুজ পাতা ঢেউ তুলেছে উচ্ছ্বাস বাঁধনহারা বাতাসে। আপনার কাছে আমি প্রথমে একটু জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে এই যে ঘাসের যে সম্প্রসারণ হচ্ছে ঘাস চাষের, এই যে এটা বলা হচ্ছে প্যাকচং এক জাতের যে ঘাস, এই ঘাসটার শুরুটা আমরা একটু জানতে চাই। কীভাবে আমাদের দেশে কোথা থেকে আসলো এই জাতটা? 2015 সালের 28 জানুয়ারি বাংলাদেশের প্রথম এটা আসে থাইল্যান্ড থেকে। আচ্ছা এটা আমার একটা সুযোগ হয়েছিল থাইল্যান্ডের পাকচং ডিস্ট্রিক্ট ভ্রমণ করার। আচ্ছা সেখানে অ্যানিমাল নিউট্রিশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে যাই। তারা সেখানে ডক্টর কৈলাস কায়াথং আমাকে জানান যে ওনারা একটা ঘাস আবিষ্কার করেছেন, ডেভেলপ করেছেন। সেটার নাম হলো নেপিয়ার পাকচং 1 ঘাস এবং এটা একরে উৎপাদন হয় প্রায় 200 টন। আচ্ছা, তো এই উৎপাদনের খবর শুনে এবং এটার প্রোটিনের পরিমাণ উনি জানালেন যে এটা 16 থেকে 18% প্রোটিন। আচ্ছা এটা জেনে আমার খুব আগ্রহ হলো যে এই ঘাসটা বাংলাদেশে কিভাবে আনা যায়। আচ্ছা কারণ আমি এই ডিপার্টমেন্টে চাকরি করি আচ্ছা ও সাভার ডেয়ারি ফার্মে আমাদের যে কেন্দ্রীয় গোবর্ধন দুগ্ধ খামার আছে আচ্ছা সেখানে আমি গবাদি পশু নিয়ে কাজ করেছিলাম ওই সময়। আচ্ছা তখন আমাদের প্রচুর ক্রাইসিস ছিল ঘাসের। এই ঘাসের কথাটা শুনে আমার ইচ্ছা হলো যে ওনাকে রিকোয়েস্ট করে কিছু কাটিং নেওয়া যায় কিনা। আচ্ছা তো ওনাকে রিকোয়েস্ট করার পর উনি রাজি হলেন, আমাকে একটা ঘাসের একটা বক্স দেন, যে ওটা এনে বাংলাদেশে এনে আমি 28 জানুয়ারি 2015 সালে এটা কেন্দ্রীয় গোবর্ধন দুগ্ধ খামার সাভার ঢাকায় এটাকে প্রথম আমরা লাগাই। আচ্ছা, এই যে ঘাসটা আনলেন, এই ঘাসের তো লিটারেচার দরকার, সেই লিটারেচারগুলি আপনি কি পেয়েছিলেন নাকি শুধু ঘাসটা এনেছিলেন? হ্যাঁ, লিটারেচারটাও পেয়েছি। পেয়েছেন? আমি ডক্টর কৈলাস কায়াথংকে বললাম যে এই ঘাসটা তো আমি বাংলাদেশে নিয়ে যাব। হ্যাঁ, সেখানে তো এটা আমার ডিটেলস জানার দরকার। এবং আচ্ছা। মানুষকে যেহেতু আমরা এটা দিব, আমরা মাঠ পর্যায়ে দিব, মানে এটা তথ্যপত্র না জানলে তো হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন উনি যে প্রেজেন্টেশনটা উনি ওখানে দিয়েছিলেন আমাদের সামনে, সেই প্রেজেন্টেশনের আমি পেন ড্রাইভে করে প্রেজেন্টেশনটা উনি আমাকে দিয়ে দেন, আমি ওইটা নিয়ে আসছি। আচ্ছা, আমি আরেকটা কথা জানতে চাচ্ছি যে আমাদের দেশে তো নেপিয়ার ঘাস আছে, তো এই নেপিয়ারের সাথে যদি পাকচংয়ের তুলনা করি তাহলে কি বলবেন? আসলে নেপিয়ার ঘাসের সাথে ক্রস করেই, পাল মিলেটের সাথে ক্রস করেই এই ঘাসটা একটা হাইব্রিড ঘাস তৈরি হয়েছে। এটাকে সুপার ঘাসও বলা হয়। এটার সুবিধাটা হলো যে আমাদের নেপিয়ার ঘাসটা এটা আমাদের শীতকালে সাধারণত হয় না, এটা ফুল চলে আসে, আচ্ছা, এটা উৎপাদন কম হয় এবং পানি দিলেও এটা তেমন একটা ফলন হয় না, এবং এটা বছরে 60 থেকে 75 টন হয় ফলন, উৎপাদন হয় একরে। আর নেপিয়ার পাকচং ঘাসটা এটা আমাদের সারা বছর একই পরিমাণে উৎপাদন হয়, শীতকালে শুধু 7 থেকে 10 দিন পর পর পানি দিতে হয়। এটা উৎপাদন প্রায় 190 থেকে 195 টন পার একরে হয়। আচ্ছা, এখন যদি আমি নিউট্রিশন ভ্যালুর কথা বলি, যে আমাদের এই যে পাকচংয়ের কথা বলছেন, পাকচংয়ের সাথে যদি আমরা নেপিয়ারের বলি বা আমরা সাধারণ যে খড় খাওয়াই আমাদের গরুকে, সেই খড়ের যে নিউট্রিশন ভ্যালু আছে সেগুলো যদি বলি কি বলবেন? এটা ঠিকই বলেছেন যে আমাদের যে নর্মাল যে নেপিয়ার ঘাসটা আছে, এটার যদি আমরা প্রোটিন হিসাব করি এটা 8 থেকে 12% আছে, এবং আমাদের যে পাকচং ঘাসটা যেটা আমরা থাইল্যান্ড থেকে আসছে বাংলাদেশে, এটার প্রোটিন হলো 16 থেকে 18%। আচ্ছা, এবং এই ঘাসটা তো রসালো যে এটা 60-70 দিন বয়সও এটা নরম থাকে, গবাদি পশু খেতে পছন্দ করে, এবং আমাদের ছাগল এমনকি রাজহাঁস সব কিছু এই ঘাসটাকে খেতে পছন্দ করে। আচ্ছা, এখন বলেন যে একজন কৃষক খামারি সে যদি এই ঘাসের জাত বা বীজ বা এর কাটিং নিতে চায়, সে প্রথমে একটা প্রত্যন্ত গ্রাম, সে কোথায় যাবে? এটা হলো যে এখন যে আমাদের প্রকল্প চলমান আছে, আমাদের প্রকল্পের লোক আছে প্রত্যেকটা উপজেলায়। কমিউনিটি এক্সটেনশন এজেন্টের কাছে উপজেলা পেনশন দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে গেলে সেখানে আমাদের লোক পাবে, কমিউনিটি এক্সটেনশন এজেন্ট, তার সাথে যোগাযোগ করলেই সেই জোগাড় করে দিবে যে কোত্থেকে কাটিং পাবে, এবং এমনকি সে তার খামারি বাড়িতে যে কিভাবে লাগাবে, কত দূরত্বে লাগাবে, চাষ কৌশল শিখিয়ে দেবে, তার চাষ কৌশল শিখিয়ে। সিরাজগঞ্জের পরিমণি ডেইরি খামারে বেশ কিছু গাভী রয়েছে। খামার মালিক জানালেন, খামার পরিচালনায় প্রায় 75 থেকে 80% খরচ হয় খাদ্য ব্যবস্থাপনায়। বর্তমানে প্রাণী পুষ্টি প্রকল্পের সহায়তায় ঘাস চাষ করে ব্যয় সাশ্রয় হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ বড় সড়ো একটা গাভী খামার, অনেকগুলি গাভী আমরা দেখতে পাচ্ছি এবং অনেকগুলি বাছুর হয়েছে
এবং সদ্যজাত একটা বাছুর আমরা দেখছি, যেটা আজকেই হয়েছে। এই যে খামারের যে স্বত্বাধিকারী, তার সাথে একটু কথা বলবো। কতগুলি গরু আছে আপনার এই ফার্মে এখন? এখানে 50টা গরু আছে। 50টা গরু আছে, সবই গাভী? গাভী আছে, বাছুর আছে, সব মিলিয়ে? হ্যাঁ, সব মিলিয়ে। এই গরু খুব একটা নেই? আছে 2-4টা। আচ্ছা, এই যে এতগুলি গরু, 50টা গরু, এদের তো গরু পালার সবচেয়ে বড় খরচ হলো খাদ্য, তাই না? হ্যাঁ, খাদ্য। হ্যাঁ, কি খাওয়ান এদেরকে? ঘাস খাওয়াই। কি ঘাস খাওয়ান? পাকচং। হ্যাঁ। ঘাসের প্লট কি নিজের আছে? নিজের আছে। কি কি সুবিধা হচ্ছে ঘাস করাতে? এই ঘাস খাওয়াতে দুধটা বেশি হচ্ছে, তারপরে প্রজনন ক্ষমতা বাড়তেছে। ওরা কনসেপ্ট করতেছে সময় মতো, প্রতি বছরেই মানে মিস্টেক হচ্ছে না। খরচ কি কমেছে? কমতেছে কিছু, অবশ্যই খরচ কমছে। দানাদার খাদ্যে তো অনেক বেশি খরচ, এখন ঘাস খাওয়ার কারণে খরচটা একটু কম। আমাদের দেশের কৃষক আর খামারিদের মধ্যে সাধারণত আলাদা সত্তা নেই। যিনি কৃষক তিনি খামারি। এদেশের প্রত্যেকটা কৃষক পরিবারে 3 থেকে 4টা গরু এবং কিছু ছাগল থাকে। এদের খাদ্যের যোগান নিশ্চিত করতেই প্রাণী পুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাক্সই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের মাধ্যমে ঘাস চাষের জন্য খামারিদের প্রদর্শনী দেওয়া হয়। আমি গরুর খামারি, আমার 6টা গরু আছে। আমি পাংচুং ঘাস লাগিয়েছি। আমার এখানে 33% জমি ঘাস লাগানো আছে। আমি পানি সম্পদ অফিস থেকে কাটিং নিয়ে আমি প্রথমে এই ঘাসটা শুরু করি। পানি সম্পদ থেকে আমি ট্রেনিং পেয়েছি, এখান থেকে আমি 10,000 টাকা পেয়েছি। আমার পাশে যারা আছে তারা আমার থেকে কাটিং নিয়ে তারা ঘাস চাষ করছে এবং তারাও সফল খামারি। আমি ছোটো ভাই থেকে কাটিং নিয়েছি, নিয়ে আবার করছি, ঘাস করছি, অনেক উপকার হয়েছে। গরু বাছুর যেগুলো পালছি খুবই ভালো, সুন্দর স্বাস্থ্য হচ্ছে। দেখা যাচ্ছে ভাদ্র আশ্বিন মাসে দেখা যায় 1 পিস খড় কিনতে হয় 8 টাকা 10 টাকা করে কিনতে হয়, সেটা এখন আমার কিনা লাগে না। বর্তমানে দেশের গ্রামাঞ্চলের প্রতিটি বাজারে ঘাস বিক্রি হচ্ছে। প্রকল্পের পক্ষ থেকে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বাজারগুলো নির্দিষ্ট স্থানকে ডিলার পয়েন্ট হিসাবে নির্বাচন করে দেওয়া হয়েছে। এই ডিলার পয়েন্টে চাষিদের ঘাস বিক্রি করছে ডিলাররা। এটা কি আপনার ঘাসের দোকান? জি, আমার দোকান। হ্যাঁ, জি। এখানে লেখা আছে ডিলার পয়েন্ট। আপনি কি বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে এনে বেচেন? আপনার তো ঘাসের খামার নাই, এই চাষ নাই? চাষও আছে আমার। চাষও আছে? চাষও আছে, বিভিন্ন জায়গা থেকে এনে আমাকে দিয়ে যায়, আমি এগুলো এখানে সেল করি, বিক্রি করেন। এই যে এখানে যে আটিগুলি দেখছি, কেমন দাম এগুলি? এগুলো আমি মনে করি বোঝাগুলো এলাকা 50 টাকা বোঝা। এক বোঝার মধ্যে কয় আটি আছে? 5 আটি আছে। 5 আটি, তাহলে পার আটি 10 টাকা করে। কেমন বেচা কেনা হয়? ভালো কেন আছে? ভালো হয়। অনেক কাস্টমার আসে? আসে, প্রচুর আসে। প্রচুর আসে। দিনে কত আটি বেচেন আপনি? প্রায় 2-250। 2-250? এই যে বড় বড় আটি 2-250 নাকি ছোটগুলো? ছোটগুলো 2-250। 2-250 মনে করেন 50-60। 50 টাকা বিক্রি হয়? প্রয়োজন আর কি। আচ্ছা, প্রত্যেক দিন বিক্রি হয়? প্রত্যেক দিন, আল্লাহর 30 দিন, রাত 12টা পর্যন্ত? হে তৈরির বাংলাদেশের প্রেক্ষাপট ও গুরুত্ব। অতি প্রাচীনকাল থেকে পশু খাদ্য হিসেবে হে বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহৃত হয়ে আসছে। বাংলাদেশে সকল ঋতুতে কাঁচা ঘাসের সহজলভ্যতা সমান না হয়, যে সকল ঋতুতে লিগুম জাতীয় ঘাস অর্থাৎ ডাল জাতীয় ফসলের কাঁচা ঘাস যা সহজে পাওয়া যায়, সেই সকল কাঁচা ঘাস দিয়ে হে তৈরি করে খামারিদের সংকটকালীন সময়ে ব্যবহার করতে পারেন। ভালো মানের হে তৈরির জন্য দিনের বেলা ঘাস থেকে শিশির ঝরে পাতা শুকিয়ে গেলে কর্তন করতে হবে এবং ক্ষেতের মধ্যে বিছিয়ে দিতে হবে যাতে সমানভাবে শুকাতে পারে। ঘাস কাটার সময় খেয়াল রাখতে হবে যেন ক্ষেত ভেজা না থাকে। অর্ধেক বা 1/3 ফসলে ফুল আসলে কর্তন করলে এটি দিয়ে উৎকৃষ্ট মানের হে তৈরি করা সম্ভব। সাধারণত হে বলতে ডাল জাতীয় শুকনো ঘাসকে বোঝায়, যার মধ্যে শতকরা 20 বা তার চেয়েও কম পানি থাকে এবং শুষ্ক পদার্থের পরিমাণ থাকে শতকরা 80 থেকে 85 উন্নত মানের হে দেখতে সবুজ রঙের পাতাযুক্ত হয়। হে সহজেই হজমযোগ্য এবং যে কোনো ধরনের ছত্রাক আক্রান্ত থেকে মুক্ত থাকে। হে সংরক্ষণ।
ঘাসের আর্দ্রতা শতকরা 15 ভাগে নেমে এলে হাতে মুঠি করলে মশমশ করবে কিন্তু ভেঙে যাবে না, এমন অবস্থায় তা সংগ্রহ করে পলিথিন বা ছাদ দেওয়া ঘরের বায়ুরোধী কম বাতাস চলাচল করে এমন স্থানে সংরক্ষণ করতে হবে। তাছাড়া অল্প জায়গায় অধিক পরিমাণে এই সংরক্ষণের জন্য এই ধরনের কাঠের একটি ফ্রেম তৈরি করে এই ফ্রেমের মধ্যে শুকনো ঘাস যতটুকু সম্ভব চেপে চেপে সাজাতে হবে। চাপানো ঘাসকে দড়ি দিয়ে বেঁধে এবার ফ্রেমটি উঠিয়ে তা পলিথিন বা ছাদ দেওয়া ঘরে বায়ুরোধী বা কম বাতাস চলাচল করে এমন স্থানে সংরক্ষণ করতে হবে। কাঁচা ঘাসের প্রায় সব পুষ্টিগুণ ও সুস্বাদুতা এতে অবিকৃত থাকে, যা গবাদি পশুর দৈহিক বৃদ্ধি ও দুধ উৎপাদনে সহায়ক। হে সহজে এক স্থান থেকে অন্য স্থানে বহন করা যায় এবং সঠিকভাবে রাখলে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত ভালো থাকে। সাইলেজ তৈরির বাংলাদেশ প্রেক্ষাপটের গুরুত্ব। বাংলাদেশে বছরের নির্দিষ্ট সময়ে বিশেষ করে বর্ষায় সবুজ ঘাসের তীব্র সংকট দেখা দেয়। সাইলেজ এই ঘাটতি খুব সহজে পূরণ করে। সাইলেজে ঘাসের প্রোটিন, ভিটামিন ও মিনারেল অক্ষুণ্ণ থাকে, যা গরুর দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা পালন করে। বাজারে দানাদার খাদ্য বা প্রক্রিয়াজাত খাবারের দাম বেশি হয়, ভালো মানের সাইলেজ গোখাদ্যের খরচ অনেকটাই কমিয়ে দেয়। সাধারণত বায়ুরোধক অবস্থায় সংরক্ষিত সবুজ ঘাসকে সাইলেজ বলা হয়। নন লিগুম জাতীয় সবুজ ঘাস মাটির নিচে বায়ুশূন্য অবস্থায় কিছুদিন রাখলে ঘাসের পুষ্টিমান বজায় থাকে। সেই মাটির নিচে গাজনকৃত সবুজ ঘাসকে সাইলেজ বলে। সাইলেজ তৈরির মূল নীতি হল উদ্ভিদ কোষ যখন অক্সিজেনবিহীন অবস্থায় ফার্মেন্টেড হয় তখন ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। এই ল্যাকটিক অ্যাসিড সবুজ ঘাস সংরক্ষণে সহায়তা করে থাকে। সাইলেজ তৈরির জন্য সাধারণত নন লিগুম জাতীয় ঘাস সবচেয়ে বেশি উপযোগী, যেমন ভুট্টা, নেপিয়ার, পাকচং, জাম্বু, ওট প্রভৃতি অন্যতম। তবে লিগুম জাতীয় ফডার দিয়েও সাইলেজ তৈরি করা যেতে পারে। লিগুম ফডার যেমন বারোসিম, লুসান, কাউপি বা ফেলন কিংবা মাটিকলাই বা মাসকলাই দিয়ে সাইলেজ তৈরি করতে হলে বিশেষ প্রক্রিয়া অনুসরণ করতে হয়। যেমন বারোসিমের সাথে ওট এবং কাউপির সাথে ভুট্টা অথবা খড় মিশিয়ে সাইলেজ তৈরি করা যায়। এভাবে সাইলেজ তৈরি করলে লিগুমিনাস ফডারে যে কার্বোহাইড্রেট কম থাকে তার অভাব পূরণ করে কার্বোহাইড্রেটের পরিমাণ বৃদ্ধি পায় এবং পানির পরিমাণ কমে আসে। ফলে সাইলেজ ভালোভাবে সংরক্ষিত হয়ে থাকে এবং খড় ব্যবহার করলে তার পুষ্টিমানও বৃদ্ধি পায়। সাইলেজ তৈরির বিভিন্ন ধাপ। সাইলেজ পদ্ধতিতে ঘাস সংরক্ষণের জন্য ঘাস বা ভুট্টার গাছগুলোকে ম্যানুয়াল চপার বা অটো চপার মেশিনের সাহায্যে 1 থেকে 2 সেন্টিমিটার মাপে কাটতে হবে। টুকরোগুলো ছোট হলে ঘাস খুব ভালোভাবে চেপে চেপে সাইলো পিটে সাজানো যায়। ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়ায় ঘাস সংরক্ষণ করার জন্য চিনি জাতীয় উপাদান যুক্ত করতে হবে। এজন্য লালি গুড় বা মলাসেস ব্যবহার করা যেতে পারে। তাছাড়া লাল চিনিও ব্যবহার করা যায়। ভুট্টা ও জার্মান ঘাসে পর্যাপ্ত পরিমাণ কার্বোহাইড্রেট থাকার কারণে মলাসেস প্রয়োগ করার প্রয়োজন হয় না। তবে অন্যান্য ঘাসের বেলায় প্রতি 100 কেজি ঘাসের জন্য 2 থেকে 3 কেজি মলাসেস প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে মলাসেসের সাথে একই পরিমাণ পানি যুক্ত করতে হবে। মলাসেসের ঘনত্ব বেশি থাকলে 2 কেজি মলাসেসের সাথে 3 কেজি পানি মিশানো যেতে পারে। সাধারণত খামারি পর্যায়ে মাটিতে গর্ত করে সাইলেজ তৈরি করা হয়। তাছাড়া ড্রাম এবং পলিথিন ব্যাগে সাইলেজ তৈরি করা যায়। পিট বা গর্ত পদ্ধতি। মাটিতে প্রয়োজনীয় মাপের আয়তাকার গর্ত করে সাইলোর নিচে এবং চারিদিকে পলিথিন মুড়ে অথবা সাইলোর নিচে এবং চারিদিকে খড় দিয়ে মাটি ঢেকে দিয়ে পলিথিনের উপরে প্রথমে কিছু শুকনা খড় বিছিয়ে পা দিয়ে ভালোভাবে চেপে তার উপরে কাঁচা ঘাস বিছিয়ে সমপরিমাণে মেশানো মলাসেস এবং পানির মিশ্রণ ছিটিয়ে পা দিয়ে ভালোভাবে চেপে চেপে ভিতরের বাতাস বের করে দিতে হবে। মনে রাখতে হবে যত বেশি কম্প্যাকশন হবে অর্থাৎ বাতাস যত বেশি বের করা যাবে
ঘাসের গুণগত মান তত বেশি ভালো থাকবে। একইভাবে আবারও কিছু শুকনা খড় বিছিয়ে তার উপরে পরিমাণ মতো ঘাস দিয়ে পানি মিশ্রিত মলাসেস ছিটিয়ে পা দিয়ে চেপে চেপে বাতাস বের করে দিতে হবে। এইভাবে ধাপে ধাপে ঘাস সাজিয়ে ভেতরের বাতাস বের করে দিয়ে পলিথিন দিয়ে ভালোভাবে মুড়িয়ে শক্ত করে বেঁধে দিতে হবে, যাতে বাহির থেকে বাতাস ভিতরে প্রবেশ করতে না পারে। আরও একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সাজানো ঘাসের উচ্চতা যেন মাটির লেভেল থেকে উঁচুতে থাকে। এই পর্যায়ে পলিথিনের উপর মাটি চাপা দিতে হবে। এইভাবে 21 দিন রাখার পরে সাইলেজ খাওয়ার উপযোগী হবে। দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে এই অবস্থায় 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে। তবে প্রয়োজনের সময় গরুকে খাওয়ানোর জন্য পলিথিনের মুখ খুলে প্রয়োজনীয় সাইলেজ বের করে পুনরায় দ্রুত মুখ বেঁধে মাটি চাপা দিয়ে রাখতে হবে। প্লাস্টিক ড্রাম পদ্ধতি। পিট বা গর্ত পদ্ধতির ন্যায় ছোট ছোট করে কাটা ঘাস 200 লিটারের প্লাস্টিক ড্রামে ভালো করে চেপে মুখ সম্পূর্ণ বায়ুরোধী করে দেওয়া যায়। মাঝারি খামারিদের জন্য এই পদ্ধতিটা বেশ উপযোগী। এই পদ্ধতিতে তৈরি সাইলেজ সাধারণত 1 বছর পর্যন্ত গুণগত মান ঠিক থাকে। পলিথিন ব্যাগ বা বস্তা পদ্ধতি। পিট বা গর্ত পদ্ধতির ন্যায় ছোট ছোট করে কাটা ঘাস পলিথিন ব্যাগে স্তরে স্তরে খুব ভালোভাবে মাড়িয়ে বা চেপে ভিতরের সমস্ত বাতাস বের করে পলিথিনের মুখ ভালোভাবে বেঁধে দিতে হবে। ছোট খামারি ও প্রান্তিক কৃষকদের জন্য এটি দারুণ জনপ্রিয়। বস্তা পদ্ধতিতে তৈরি সাইলেজ সাধারণত 6 মাস পর্যন্ত গুণগত মান ঠিক থাকে। সাইলেজের রং হলুদাভ সবুজ আচারের ন্যায় অম্ল গন্ধযুক্ত হবে। সাইলেজের পিএইচ 3.5 থেকে 4.5-এর মধ্যে হবে। সাইলেজ সাধারণ ঘাসের মতোই প্রাণীকে খাওয়ানো যায়। সাইলেজ সবুজ ঘাসের চাহিদা পূরণ করে। সব বয়সের প্রাণীকে সহজে খাওয়ানো যায়। অল্প করে অভ্যেস করিয়ে বেশি করে খাওয়ানো যায়। সঠিকভাবে পরিচর্যার পাশাপাশি নিয়মিত পর্যাপ্ত পরিমাণ সাইলেজ খাওয়ানো হলে গরুর মাংস উৎপাদন অনেক অংশে বৃদ্ধি পায়। নিয়মিত সাইলেজ সঠিক নিয়মে খাওয়ালে গরু যথাসময়ে হিটে না আসা, গর্ভধারণ না হওয়া, বাচ্চা প্রসবে বিলম্ব হওয়া ইত্যাদি কোনো সমস্যা থাকে না। বাছুরকে অল্প অল্প করে সাইলেজ খাওয়ালে বাছুরের পরিপাক্রিয়া স্বাভাবিক হয় এবং বৃদ্ধি ত্বরান্বিত হয়। এভাবে সংরক্ষিত ভুট্টা বা ঘাস 100 কেজি দৈহিক ওজনের গরুর জন্য প্রতিদিন 10 কেজি হিসাবে ব্যবহার করা যায়। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোকেম সোনালী দিন। আজ এ পর্যন্ত। আগামী অনুষ্ঠান আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন। নদীর মাঝি বলে